লাল শাড়িতে প্রেয়সী, পর্ব সংখ্যা 32, লেখনীতে ফাতেমা ফারিয়াল। সূর্যের আলো তখনও পুরোপুরি আকাশে ফুটে ওঠেনি। পূর্ব আকাশ ম্লান, কমলা রঙের রেখাগুলো ধীরে ধীরে গলে মিশে যাচ্ছে ধূসর মেঘের সাথে। পাহাড়ি গাছ এবং মাটির সোদা গন্ধে মিশে আছে এক অন্যরকম মনমুগ্ধকর গ্রান নাকে এসে ঠেকছে। চারদিকে কুয়াশার মাঝে মেঘে ঢেকে আছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। আবহাওয়া কেমন জানি শীতের প্রভাব বিরাজ করছে। হৃদির এক মুহূর্ত মনে হলো সে যেন মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছে। ছাদ খোলা, লাল শাড়িতে দাঁড়িয়ে পাখির ডানার মতো দুহাত মেলে চোখ বন্ধ করে সে শীতলতা অনুভব করতে লাগলো। সে তার সিল্কি চুলগুলো বাতাসে নেচে বারবার উড়ে আসছে, উড়ে এসে পড়ছে চালকের আসনে বসে থাকা আহাদ রাজার মুখে। এতে আহাদ বিন্দুমাত্র বিরক্ত হচ্ছে না, বরং সে তার প্রিয়সীর সেই অদ্ভুত কোমল সুখের দিকে বারবার তাকিয়ে দেখছে। হৃদি সেই বাচ্চা মুখ দেখে অজান্তেই ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে যাচ্ছে আহাদ রাজার। গতকাল রাতে যখন কাউকে কিছু না জানিয়ে আহাদের হাত ধরে পালিয়ে এসেছে, তখনও হৃদি জানে না তাদের গন্তব্য কোথায়। আহাদের কয়েকবার প্রশ্নও করেছে, তবে সে সাবধানতার সাথে এড়িয়ে গেছে, কারণ সে সারপ্রাইজ দিতে চেয়েছিল তার প্রেয়সীকে। রাত আনুমানিক 3টার দিকে তারা প্রাইভেট বিমানে করে চট্টগ্রামে এসে পৌঁছায়। চট্টগ্রাম আহাদের পুরনো বন্ধু তুহিনের থেকে সব ব্যবস্থা করে রেখেছিল আগে থেকেই। বিমানবন্দর থেকে বের হতেই তুহিনের সাথে দেখা হয়। তুহিন একটি ছাদখোলা লাল গাড়ির ব্যবস্থা করে, আর সেটি নিয়েই তারা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। অজানা গন্তব্যের কৌতূহলে হৃদি দু চোখের পাতা এক করতে পারেনি, অথচ এখন হৃদিকে দেখলেই বোঝা যায় না সে যে নির্ঘুম রাত কাটিয়েছে। তাকে দেখলেই বোঝা যায় সে কতটা আনন্দের সাথে উপভোগ করছে এই মেঘে আচ্ছন্ন সূর্যোদয়ের মুহূর্ত। আহাদ শুধু মুগ্ধ নয়নে তার প্রেয়সীকে দেখছে। একসময় গাড়ি এসে থামলো নীলাচল পাহাড়ের চূড়ায়। নিচে দূর দূরান্তে ছড়িয়ে আছে মেঘের সমুদ্র, যেন অসীমতার ক্যানভাসে সাদা তুলির আঁচড়। জায়গাটা তখন লোকালয় শূন্য, যেমন কোনো পর্যটকের ভিড় নেই বললেই চলে। হৃদি গাড়ি থেকে নেমে নিঃশব্দে হাঁটতে লাগলো পাহাড়ের প্রান্ত পর্যন্ত। এক প্রান্তে গিয়ে আবারও পাখির ডানার মতো দুহাত মেলে প্রকৃতি উপভোগ করতে লাগলো। আহা দাঁড়িয়ে আছে একটু দূরেই। হৃদির সেই দৃশ্য তার নিঃশ্বাস যেন কেড়ে নিয়ে যাচ্ছে। ওর কালো চুলগুচ্ছ বাতাসে উঠছে, সূর্যের আলোয় মুখটা যেন আলোকিত হয়ে উঠেছে। তাকে দেখে আহাদের মনে হলো সে মেঘের রাজ্যের কোনো ডানা কাটা পরি মেঘ বিলাস করতে দেখছে। সে ধীরে ধীরে এক পা দু পা করে এগিয়ে গিয়ে পেছন থেকে হৃদির কোমর জড়িয়ে ধরল। থুতনি ঠেকাতে গরম নিঃশ্বাস ছুঁয়ে কিছুটা ঘাবড়ে উঠল হৃদি। হৃদি প্রথমে একটু চমকে যায়, কিন্তু পরবর্তীতে আহাদের উপস্থিতি বুঝতে পেরে পরম আবেশে চোখ বন্ধ করে নেয়। আহাদ প্রশান্তির নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে ডাকলো, হৃদি। হৃদি চোখ বন্ধ করেই জবাব দেয়, হুম। আহাদ হৃদির ঘাড়ে চিবুক ঠেকিয়ে বলে উঠল, তুমি জানো আমি তোমাকে কেন এই মেঘের রাজ্যে নিয়ে এলাম? কিছুটা বিচলিত হয়ে প্রশ্ন করল হৃদি। কেন? আহাদ হৃদির ডানার মতো মেলে ধরা হাত দুটো নিজের হাতে তালুর মধ্যে নিয়ে নিল, অতঃপর অদ্ভুত মাতাল স্বরেই বলে উঠল, এই চলন্ত মেঘের ভেলাকে, এই অনন্ত আকাশকে আমার প্রেয়সীর জ্বলন্ত রূপ ছুঁয়ে দেখাতে চেয়েছিলাম, যেন প্রকৃতির খুব কাছে থেকে দেখতে পায় আমি তোমায় কতটা ভালোবাসি। আহাদের মুখে নিজের সামান্য এতটুকু প্রশংসা শুনেই লাজ বরণ হলো না তার মুখে। ধীরে নিজেকে ঘুরিয়ে নিয়ে আহাদের চোখে দৃষ্টি গেঁথে দিয়ে প্রশ্ন করলো, ভালোবাসেন আমাকে? আহাদ হাসলো, একরকম দুষ্টু কোমলতায় আওড়ালো, সন্দেহ আছে কোনো? বলেননি তো কখনো। আহাদ হেকিস্বরে বলল, ভালোবাসলে মুখে বলাটা কি জরুরি? এই যে আমার হৃদয় দিয়ে ছুঁয়ে দেখার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা কি কম পড়ছে? হৃদির চিবুক ঠোঁট উল্টে অভিমানী স্বরে বলল, তবুও আমার কি সেই শব্দটা শোনার ইচ্ছে হয় না? সেই শব্দটা শোনার ইচ্ছে জগতে জাগতে পারে না?
আহাদ মুহূর্তেই খানিক নীরব থাকতে রইল। সে অভিমানী মুখটার দিকে তাকিয়ে রইল, অতঃপর ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। ধীরে ধীরে হৃদির দিকে তাকিয়ে পিছু হেঁটে গিয়ে দাঁড়ালো মাঝ বরাবর, আকাশের দিকে মুখ তুলে। অতঃপর হঠাৎই ধনুকের মতো তার কণ্ঠস্বর ফেটে পড়ল পাহাড়ের বুক চিরে, আই লাভ ইউ হৃদি, আই লাভ ইউ, আই লাভ ইউ। তার সেই শব্দ পাহাড়ের বুকে প্রতিধ্বনিত হতেই বাতাসের সাথে যেন ফিরে আসলো বারবার। হৃদি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আহাদের পাগলামির খেলার দিকে। শুধু হৃদিই নয়, দূরে থেকে 4-5 জন পর্যটক তারাও ঘুরে তাকায় তাদের দিকে। হৃদু কিছুটা লজ্জিত হলো, আবারও কিছুটা আনন্দিত হলো। চোখের কোণ চিলিক পেরে উঠল, চিকচিক করে উঠল তার চোখের তারা। সে ছুটে গিয়ে আছড়ে পড়ল আহাদ রাজার বক্ষস্থলে, যেন নিজের লাজমাখা মুখটা লুকাতে চাইছে। আহাদ তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করেই ফিসফিস করে বলল, আর বলতে হবে? হৃদি মুখে নাসূচক না বললেও মাথা নাড়ালো। একটু নীরবতার পর হৃদি আলতো করে সরে গিয়ে বসলো পাহাড়ের ধারে ঝুলন্ত দোলনায়। আহাদ পেছন থেকে এসে দোলনাটা ধীরে দুলিয়ে দিতে লাগলো। বাতাসে হৃদির গাঢ় নীল রঙের ওড়নাটা কোন উড়ছে, মেঘ পরত গুলো যেন তাকে ঘিরে রেখেছে নরম চাদরের মতো জড়িয়ে। সব মিলিয়ে মুহূর্তটা দুজনের মাঝে প্রকৃতির নীরব ভালোবাসা আর মেঘে ঢাকা এক টুকরো অনন্ত সকাল হয়ে মিলিয়ে গেল। সকাল সকাল মীর হাউসের ডাইনিং টেবিলে আজ অনেকদিন পর সবাই একান্তে নাস্তা করতে বসেছে। ব্যস্ততার কারণে যে যার মতো নাস্তা করে বেরিয়ে যেত, কিন্তু আজ আবার সবাই একত্র হয়েছে। তবুও দুই ভাই বোন আহাদ আর রাহিয়া অনুপস্থিত। আমজাদ মীর মৃদু শব্দ করে টেবিলে চায়ের কাপ রাখলেন। আশফাক মীরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করলেন, আশফাক, তোর গুণধর ভাতিজা কই? আশফাক চায়ের কাপ থেকে চুমুক সরিয়ে হালকা বিরক্তিকর কণ্ঠে বলল, আশ্চর্য, আমি কি করে জানবো? কেন জানবি না? তার হাড়ের খবর তো সব তুই রাখিস, তাহলে এটা কেন জানিস না? না ভাইজান, সব জানায় না। তোমার ছেলে যতটুকু জানাই, যতটাই জানানোর প্রয়োজন ঠিক ততটাই, বাকিটা তো আমি লুকিয়ে খোঁজ রাখি। তাহলে এখন খোঁজ রাখলি না কেন? এখন তো তার সঙ্গী আছে, আমি অযথা আর ঘাটতে যাবো কেন? আমজাদ মীর ভাইয়ের কথায় বিরক্ত হয়ে কপাল কচিয়ে নিল। এমন সময় হালিমা বেগম রান্নাঘর হতে ব্যস্ত পায়ে আদিবার টিফিন বক্স নিয়ে হাজির হলো। আফরোজা শেখ মুখ তুলে তাকে জিজ্ঞাসা করলেন, হালিমা, আহাদ কোথায়? হালিমা বেগম টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে আবিদার ব্যাগে রাখতে রাখতেই বললেন, আহাদ কোথায় সেটা তো জানি না পা, তবে ও বাড়ি থেকে সকাল সকাল রিদিতার মা ফোন করেছিল। আফরোজা শেখ খানিকটা ভুরু উঁচিয়ে বললেন, রিদিতার মা ফোন করেছিল কেন? রিদি নাকি বাসায় নেই, গতকাল মধ্যরাতে নাকি তানভীরকে বাসা থেকে বের হতে দেখেছে, এরপর থেকে মেয়েটা উধাও। আশফাক মীর আচমকা শব্দ করে হেসে উঠলেন, যেটা ছিল বিদ্রুপ মেশানো হাসি। হালিমা বেগম কিঞ্চিৎ বিরক্ত হলেন, জিজ্ঞাসা করলেন, এভাবে হাসছো কেন? আশফাক মীর হালকা ভঙ্গি করেই বললেন, হা হা, বোঝা হয়ে গেছে আমার। আফরোজা কিছুটা কপাল কুঁচকে ক্ষীণ দৃষ্টিতে তাকালেন তার দিকে। বোঝা হয়ে গেছে মানে কি বুঝেছ? আশফাক কিছু বলার আগে আমজাদ মীর নিজের চায়ের কাপটা ঠেলে দিলেন সামনে, গলায় একরকম কঠোর সুর। কি বুঝবে আর, যেহেতু দুজনেই উধাও, এর মানে তো পরিষ্কার, তোমার আদরের ছেলে তোমার আদরের বউকে নিয়ে পালিয়েছে। আফরোজা শেখের দৃষ্টি স্থির হয়ে রইল স্বামীর দিকে। বিচক্ষণ আফরোজা শেখ বুঝতে পারলেন এসব তার পাগল ছেলেরই কাণ্ড। কাউকে না জানিয়ে সোজা বউ নিয়ে উধাও হয়ে গেছে, কিন্তু এমনটা করা কি উচিত হয়েছে সেটা বুঝলেন না। একটু নীরবতার পর আহিয়াকে সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল। এতক্ষণ আদনান চুপচাপ থাকলে এবার নড়ে চড়ে উঠল, পেশি টান টান করে শিরাদারা সোজা করে বসলো আর চোখে তাকালো আহিয়ার ভঙ্গুর মুখের দিকে। আহিয়া তার দৃষ্টি এড়িয়ে গেল। এক নিঃশ্বাস নিঃশব্দ অনীহা নিয়ে ব্যাগ কাঁধে তুলে সোজা মূল দরজার দিকে হাঁটলো। তখন আমজাদ মীরের কড়া কণ্ঠ ভেসে এলো, কোথায় যাচ্ছ? আহিয়ার পা থেমে গেল। ঘুরে বাবার দিকে তাকিয়ে নিচু স্বরেই বলল, ভার্সিটি, নাস্তা করে যাও। এখন ইচ্ছে করছে না বাবা, বাহির থেকে খেয়ে নিব নে। ঠিক আছে তাহলে যাও।
এমন সময় আফরোজা শেখ বললেন, আজকে তোমার ড্রাইভার আসবে না, ছুটি নিয়েছে, তুমি বরং আদনানের সাথে যাও। আহিয়া কিছু বলতে না গিয়ে আদনানের দিকে তাকাতে আদেশের স্বরে বলল, আদনান তুমি তখন বের হবে, যাওয়ার পথে আহিয়াকে ভার্সিটি নামিয়ে দিও। আদনান গভীরভাবে আহিয়ার দিকে তাকিয়ে বাধ্য ছেলের মতো সংযত গলায় বলল, ঠিক আছে ছোট আম্মা। এই বলেই আদনান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, পকেট থেকে চাবি বের করে সোজা বাহিরে চলে গেল। আহিয়া কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে তার এক বিন্দু পরিমাণও ইচ্ছা নেই আদনানের সামনে যাওয়ার, তবুও বাধ্য হয়ে ধীরে ধীরে তার পিছু গেল। আদনান গাড়িতে এসে আগে থেকেই বসে রইল। আজকে আর আগের মতো দরজা খুলে রাখলো না। আহিয়ার বুকটা কেমন ভারী হয়ে গেল, হাহাকার করে উঠল ভেতরটা। নিজেকে কোনো রকম সামলে দরজা খুলে ভেতরে সিটে বসলো। অন্যবারের মতো আদনান এবার আর বলল না, আমি কি তোর ড্রাইভার, সামনে এসে বস। আহিয়া এতেও নিরাশ হলো কিছুটা। নীরবতা ভারী হয়ে ঝুলে রইল গাড়ির ভেতরে। লুকিং গ্লাসে আদনানের চোখে আটকে রইল আহিয়ার নিস্তব্ধ মুখখানার দিকে। তার দৃষ্টি স্থির, শূন্যে তাকিয়ে আছে। গতকাল রাতের ঘটনা মনে পড়তে আবারও চোখ জোড়া ছলছল করে উঠল। লুকিয়ে মুছে নিল চোখের কোণে চিকচিক করা অশ্রুবিন্দু। আদনান সবাই দেখছে, তবুও কিছু বলে না। সান্ত্বনা দেওয়ার, ভরসা দেওয়ার তার ছিলই বা কি? লুকিং গ্লাসটা তার দিকে আহিয়ার মুখের দিকে তাক করলো, মুখের দিক থেকে সরিয়ে নেয়। অতপর গাড়ি স্টার্ট করে সোজা বাড়ির গেট পেরিয়ে বেরিয়ে যায়। গাড়ি যখন ভার্সিটির গেটে থামলো, আহিয়া তখন স্তব্ধ হয়ে বসে আছে। পুরো পথে একে অপরের সাথে একটা কথা, একটা শব্দ বলেনি। আদনান আবার লুকিং গ্লাস বাঁকিয়ে দিল, তার দিকে তাক করলো। নীরবতা ভেঙে আয়নার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, চলে এসেছে, এবার যেতে পারিস। আহিয়ার যেন ধ্যান ভাঙলো। সে দেরি না করে গাড়ি থেকে নামতে উদ্যত হলো, তবে কিছু একটা ভেবে থেমে গিয়ে আদনানের পিঠের দিকে তাকিয়ে বলে উঠল, থ্যাংক ইউ আর সরি, আমার জন্য আপনাকে কষ্ট করে আবার এদিকটায় আসতে হলো। আম্মু বলেছিল বলে আসলাম, নয়তো ট্যাক্সি বা রিক্সায় আমি একাই আসতে পারতাম। আহিয়ার প্রত্যেকটা বলা কথা আদনানের গায়ে যেন কাটার মতো বিঁধল। মনে হলো আহিয়ার কাছে সে খুবই অচেনা কোনো ব্যক্তি, যাকে লিফট দিয়েছে বলে এখন তার শুকরিয়া আদায় করছে। আদনানের কিছু বলার আগে আহিয়া গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। দ্রুত পায়ে হেঁটে ছাত্রছাত্রীদের সাথে মিলিয়ে যায়। আদনান সেদিকে তাকিয়ে পেছনে সিটে মাথা হেলিয়ে দেয়, বিড়বিড় করে আওড়ায়, তোকে ছোঁয়া অসম্ভব আহি, কিন্তু ভীষণভাবে অনুভব করা তো সম্ভব কিছু নয়। আমি অসম্ভব কিছু নয়, আমি না তো হয় তোকে আর তোর অভিমানগুলোকে হৃদয় দিয়ে অনুভব করে যাব। তার পিঠ থেকে যেন এক ধারালো ঘাম বেয়ে গেল। তার ভেতর থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অতঃপর কিছুক্ষণের মধ্যেই ভার্সিটির সামনে থেকে বেরিয়ে ব্যস্ত শহরের রাস্তার সাথে মিলে যায় নিজের নিঃশব্দতা, ভেতরে দীর্ঘশ্বাস। সন্ধ্যা তখন আনুমানিক 6টা। নীলাজ পাহাড়ের বুকে বেয়ে সূর্যের শেষ আলো নামছে ধীরে ধীরে। মেঘের ভেতরে আলো ছায়ার খেলা চারদিকে যেন এক রহস্যে মগ্ন। পাহাড়ের বাতাসে শীতলতা আছে, তবু সেই হালকা ঠান্ডা যেন কেমন এক কোমলতার উষ্ণতা ছুঁয়ে দিয়ে যাচ্ছে দুজনকেই। দিন শেষে তারা পৌঁছালো পাহাড়ের চূড়ান্ত নীলগিরির রিসর্টে। সেখানে তুহিন আগে থেকে আকাশে আহাদের থমথমে মেঘদূত নামে কটেজটি আহাদের কথা মতো মেঘদূত নামের কটেজটি তাদের নামে বুকিং করে রেখেছে। কাঠের তৈরি তার উষ্ণ ও নান্দনিক ইন্টেরিয়রের মেঘদূত নামের কটেজটি নীলগিরির সবচেয়ে রোমান্টিক কটেজ। এখান থেকে পাহাড় সারি আর মেঘের স্রোত স্বর্গের মতোই দেখা যায়। আহাদ আর রিদি সারাদিন বান্দরবনের আরো বেশ কয়েকটি জায়গা উপভোগ ঘুরেছে। নীলাচল থেকে সূর্যের উদয় মুহূর্ত উপভোগ করার পরে তারা গেল শৈলপ্রপাত। সেখানে শীতল ঝর্ণার কিছু সময় কাটানোর পর যায় চিম্বুক পাহাড়ে। এরপর দুপুরে লাঞ্চ শেষে তারা আসে নীলগিরি। সেখান থেকেই সূর্যাস্ত দেখা শেষ করে। অতঃপর নীলগিরি রিসর্ট আসে। তখন সেখানে 2 জন স্টাফ এবং ম্যানেজার তাদের মেঘদূত কটেজে নিয়ে আসে।
একজন স্টাফ এগিয়ে এসে আগেই দরজা খুলে দিল, আর দরজা খুলতেই চোখে পড়ে কটেজের ভেতরে রোমাঞ্চকর দৃশ্য। মোমবাতির মৃদু আলোয় হলদে আলোর ঘরটাই যেন ঝলমল করছে। শুভ্র বিছানা জুড়ে ছড়ানো গোলাপের পাপড়ি, মেঝেতে ছড়ানো লাল পাপড়ির রেখা যেন পথ দেখাচ্ছে সহ্য ঘুমন্ত শয্যার জন্য, দেখাচ্ছে সহ্য পর্যন্ত। সাদা পর্দার পাশে ঝুলে আছে ছোট ছোট বল আকারের বাল্ব। বারান্দার দিকে তাকালে মনে হয় যেন তারামাখা কোনো রাত্রকে ঘরে বন্দি করে রাখা হয়েছে। হৃদি এক পা ভেতরে দিয়ে থমকে গেল, মুখে রক্তিমাভা ছড়িয়ে পড়ল। বুকের ভেতরটা কেমন জানি অজানা অস্বস্তিতে ভরে গেছে। তার মনে পড়ল তাদের বিয়ের রাতেও এমন ছিল, বরং এই ঘরটা যেন তার চেয়েও বেশি আলোকিত, বেশি অন্তরঙ্গ। এটা দেখে হৃদু একটি শুকনো ঢোক গিলল, নিজের মধ্যে নিচে গুটিসুটি মেরে গেল। আহাদ আর চোখে তাকালো তার দিকে, কাঁধ ঘেঁষে থাকা প্রেয়সীর দিকে। তাকে লজ্জায় গুটিয়ে যেতে দেখে ওষ্ঠধরা চেপে মুখ লুকিয়ে হেসে ফেলল সে। ম্যানেজার অতি নমনীয় কণ্ঠে বলল, স্যার, মিস্টার তুহিন আমাদের জানিয়েছেন আপনারা নবদম্পতি। আপনাদের কটেজে যেন নতুন করে সাজিয়ে রাখি, আর তার কথা মতোই আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আহাদ ঠোঁট বাঁকিয়ে বলল, গুড। আপনার পছন্দ হয়েছে স্যার? আহাদ বৃদ্ধ আঙ্গুল দিয়ে দেখালো, চোখ টিপে দিল, পারফেক্ট। ম্যানেজার সঙ্গে ইঙ্গিত বুঝতে পেরে হালকা হাসলো, মাথা নত করে সম্মানের সহিত বলল, ঠিক আছে স্যার, কোনো দরকার পড়লে অবশ্যই আমাদের জানাবেন, আমরা আসছি। হ্যাভ এ গ্রেট ডে স্যার। ম্যাম। আহাদ চোখের ইঙ্গিতের সম্মতি দিল। চাবি রিং আহাদের হাতে দিয়ে সবাই সেখান থেকে চলে যায়। আহাদ দরজাটা আরেকটু মেলে ভেতরে প্রবেশ করে, একটু ভঙ্গিমা করে চিবুক আঙ্গুল বুলাতে বুলাতে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো রুমের সাজসজ্জা। হঠাৎ খেয়াল করলো হৃদির ভেতরে আসছে না। সে ঘাড় মুড়িয়ে তাকায় পেছনে। হৃদি গলির ভেতরে কামড়ে ধরেছে যেন কেমন করে, দাঁড়িয়ে আছে চুপচাপ। আহাদ নির্লিপ্ত স্বরেই বলে উঠল, এই যে রিধি রানী, আপনাকে কি ভেতরে আসার জন্য আলাদা করে আমন্ত্রণ করতে হবে? আহাদ কথায় হৃদি যেন পিটপিট করে তাকায় তার ওই দিকে, তবে এক চুল পরিমাণও নড়ল না। আহাদ তার ভেতরে দ্বিধা বুঝতে পারল, এগিয়ে এসে তার হাত ধরে ভেতরে আনতে চাইল। হৃদি এক পা পিছিয়ে গেল। আহাদের বিরক্ত হলো এতে। কি সমস্যা? ভেতরে আসো। হৃদি মাথা না সূচক নাড়ালো। আহাদ এবার খানিকটা খেপে গেল, বিরক্তিকর গলায় বলল, হৃদি, আমি ক্লান্ত, প্লিজ আর কোনো ঝামেলা করো না, ভেতরে আসো। এবার আহাদের দিকে সরাসরি তাকালো হৃদি। আসলেই অনেকটা ক্লান্ত লাগছে তাকে, গতকাল রাত থেকে তো কোনো বিশ্রাম পায়নি, সেও তো ক্লান্ত। তাই আহাদের কথায় ছোট ছোট পা ফেলে ভেতরে আসে। পেছন থেকে আহাদ ধপ করে দরজা বন্ধ করে দেয়। সেই শব্দে কিচিৎ কেঁপে ওঠে হৃদি। আহাদ কর্নারের ব্রাউন সোফায় ভারী শরীরটা এলিয়ে দেয়। হৃদির দিকে তাকিয়ে নরম স্বরে বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, এরপর আমি যাব। হৃদি আমতা আমতা করে বলল, আমি তো সব জামা কাপড় নিয়ে আসিনি, কি করে? আহাদের চাহনি দেখে তার কথা বন্ধ হয়ে গেল। আহাদ হৃদির দিকে তাকিয়ে উঠে যায় অন্য কর্নারে থাকা পিত্তি কালারের লাগেজের দিকে। লাগেজের জিপার খুলে সেখান থেকে লাল রঙের চুড়িদার আর তোয়ালে এনে হৃদির হাতে দিয়ে বলল, আহাদ রাজা কাঁচা কাজ করে না, সব প্ল্যানিং করেই রাখে। হৃদি কিছুটা অবাক হলো, এসবের ব্যবস্থা কখন করলে এই লোকটা? আহাদের আঙ্গুল স্পর্শ করতেই ভেতরটা যেন কেঁপে উঠল হৃদির। কোনো কথা না বলে তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে দৌড় দিল। হালকা হাসলো আহাদ, মাথা নেড়ে আবার সোফায় বসলো। পরবর্তীতে চোখ বন্ধ করে নেয় কিছুক্ষণের জন্য। বাইরে হাওয়া বইছে, কটেজে ছোট ছোট বাতিগুলো দুলছে। ততক্ষণে হৃদি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে চোখ খুলে সেদিকে তাকায়। হৃদি সেই ভেজা স্নিগ্ধ মুখ দেখে ভেতরটা কেমন যেন করে উঠল তার। মাথা ঝাঁকিয়ে আবার তাকায়, চোখে পড়ল কোমর অবধি চুল থেকে টপ টপ করে পানি ঝরিয়ে পড়ছে। সামান্য কপাল গুছিয়ে এলো তার। হুড়মুড়িয়ে উঠে লাগেজ থেকে
হেয়ার ড্রায়ার বের করে, হৃদিকে টেনে নিজের কাছে নেয়। তার চুলগুলো ধীরে ধীরে ড্রায়ারের সাহায্যে শুকিয়ে দিতে লাগলো। হৃদির চোখ কপালে তুলে শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। আহাদের চোখে রাগ নেই, আছে যত্ন, অধিকার, ভালোবাসা, নিঃশব্দের ভাষা। আহাদের কণ্ঠ খাদে নামিয়ে বলল, এখানকার আবহাওয়া এমনিতেই ঠান্ডা, তার উপর যদি চুল এমন ভিজে থাকে তাহলে ঠান্ডা লেগে যাবে, একটু কেয়ারফুল হতে পারো না? আমার কিছু হবে না, অভ্যাস আছে। আচ্ছা। হাত জল শক্ত করে হৃদির হাতে ড্রায়ারটা ধরিয়ে দিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। হৃদি আকস্মিকতার মতো দাঁড়িয়ে রইল, বুঝতে পারলো না হঠাৎ করে তার অবাক মতো কাণ্ড কেন করলো। আবার হলোটা কি? সে তো ভুল কিছু বলেনি, তাহলে এমন রাগের কারণ কি? প্রায় আধ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল, আহাদ এখনো বের হচ্ছে না ওয়াশরুম থেকে। হৃদি জানতো না পুরুষ মানুষের ওয়াশরুমে ওয়াশ নিতেও এত সময় লাগে। অনেকক্ষণ অপেক্ষার পর ধৈর্য যখন বাঁধ ভেঙে গেল, অধৈর্য হয়ে সে কটেজের বারান্দার দিকে যায়। একটা দোলনা আছে বারান্দায়, হৃদি সেখানে গিয়ে বসতেই দোলনাটা মৃদু দুলতে লাগলো। সেখান থেকে রাতের পাহাড়গুলো দেখে মনে হলো সব ঘুমের রাজ্যে তলিয়ে আছে। শীতল হাওয়া বইছে চারপাশ, কানের পাশে পাতার মৃদু শব্দ, দূরের পাহাড়ে ঝিঝি পোকার ডাক। সে চোখ বন্ধ করে বাতাসটা গভীরভাবে অনুভব করে, যেন পাহাড়ের স্পন্দন শুনতে পাচ্ছে। আকাশের শব্দ আছে ঠিকই, কিন্তু মেঘে ঢাকা পড়েছে তা। ঝাপসা আলোয় সবকিছু যেন স্বপ্নের মতোই লাগছে। সে দাঁড়িয়ে হাত বাড়ালো, যেন মেঘটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। তার আঙুলের ডগায় বাতাসের শিরশির স্পর্শ। ঠিক তখনই তার পেছন থেকে ভেসে এলো গভীর ভারী এক শব্দের শ্বাস। সে বুঝতে পারলো আহাদের উপস্থিতি। হৃদি বুকের ভেতরে কেমন যেন কেঁপে উঠল, পেছন ফিরে তাকাতে চাইলো, কিন্তু পারল না। পর মুহূর্তে আহাদ তার হাতটা ধীরে ধীরে এগিয়ে দিল, তার কোমরটা জড়িয়ে ধরলো। হৃদির পিঠ গিয়ে ঠেকলো আহাদের বুকে। হৃদির শরীরটা কেমন যেন শিরশির করে উঠল তার ছোঁয়ায়। হৃদি ঘাড়ে থুতনি ঠেকে হেঁচকি সরে ডাকলো, হৃদি। হৃদির ঠোঁট শুকিয়ে এলো, কাপা গলায় উত্তর দিল, আহাদ হৃদির পিঠে নাক ঘষে গন্ধ নিল, অতঃপর বলল, আমার ঠান্ডা লাগছে, ভেতরে চলো। হৃদি আরো কেঁপে উঠল, বলল, আপনার ঠান্ডা লাগছে, আপনি যান, চা খান, কফি খান, আমায় কেন ডাকছেন? আহাদের নেশালো গলা শোনা গেল, ওই ঠান্ডা চা কিংবা কফিতে যাবে না, তাহলে উষ্ণতা প্রয়োজন, চলো ভেতরে যাই। এই বলে হৃদির হাত ধরে টানলো, কিন্তু হৃদি তো আটকে উঠল, বলল না। আহাদ ভরকে গেল, জিজ্ঞেস করলো, কি হয়েছে? হৃদি মাথা নত করে মিনমিন করলো, আসলে আমার ক্ষুধা লাগছে। মুহূর্তেই আহাদের মেজাজ খারাপ হয়ে গেল, একরাশ বিরক্তিতে দাঁত পটি নিয়ে বলল, এমন একটা মুহূর্তে তোমার খিদে পেয়েছে? হৃদি চিবুক নামিয়ে ওপর নিচ মাথা নেড়ে সম্মতি জানালো। আহাদ রাগে যেন বাদামি চোখ লাল আকার ধারণ করলো। ফুঁসে উঠে কর্কশ গলায় বলল, একটা থাপ্পড় খেয়ে অটোমেটিক্যালি খিদে চলে যাবে, বজ্জাত বেটি। আহাদের গর্জনে হৃদি আরো ভরকে গেল। বারান্দার কাঠের একটা অংশ যেন আঁকড়ে ধরেছে শক্ত করে। দাঁড়িয়ে রইল সে, বাতাসের তার চুল উড়ছে। আহাদ এগিয়ে এলো তার কাছে, তার কণ্ঠ যেন বজ্রের মতো গর্জন করে উঠছে, চলো ভেতরে চলো। হৃদি স্থির রইল, নড়ল না এক চুলো, ভাবে শক্ত করে দাঁড়িয়ে রইল। আহাদের ক্রোধে পার চরম ঊর্ধ্বে পৌঁছে গেল, কটমট করে তাকিয়ে বলল, তোর কাছে দুইটা অপশন জানো, হয় ভেতরে যাবি, না হয় এখান থেকে নিচে ঝাঁপ দিবি, বল কোনটা? হৃদির শরীর কেঁপে উঠল, তার এখন পাহাড়ের চূড়ায় আছে, আর এখান থেকে পড়লে তো তার অস্তিত্ব থাকবে না। ভয়ে ভয়ে তাকালো নিচের দিকে, তাকাতেই মনে হলো তার নিচে শুধু ভয়ঙ্কর কিছু, তাকাতেই মনে হলো এই শেষ। তার নিচে শুধু ভয়ঙ্কর অন্ধকার দেখে ভয় আটকে উঠল। সে অন্ধকার যেন তাকিয়ে আছে তাকে গিলে ফেলার অপেক্ষায়। হাত এগিয়ে আসে, হৃদির ঘাড় ধরে সামান্য ঝুঁকিয়ে বলল, দিব দিব, ফেলে দিব? না 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 না, যাবো তো, আপনার সাথেই ভেতরে যাব। হৃদি হাতে সাদা শার্টের বুকের অংশ খামচে ধরে রেখেছে, বুক দ্রুত ওঠানামা করছে আতঙ্কে। তবে এই আতঙ্ক নিচে ফেলে দিবে বলছে সেজন্য, নাকি অজানা কোনো অযোধ্য
সূচনার জন্য। বুঝতে পারল না। আহাদ এবার হ্যাঁচকা টান দিয়ে নিজের বক্ষস্থলে এনে ফেললো তাকে। তাদের হৃৎপিণ্ডে ধুকপুকনি সামান্য তালে বাজতে লাগলো। তখন এক ঝাপটা বাতাস এসে সবকিছু এলোমেলো করে দিল। আচমকারি দিকে কোলে তুলে নিল আহাদ। তার কপালে মৃদু ঠোঁটের ছোঁয়া রাখলো। কপাল ঠেকিয়ে রাখলো কয়েক মুহূর্ত। দুজনের নিঃশ্বাসই ভারী। আহাদ আর একটু বেসামাল হয়ে রিদিকে মিলিয়ে গেল। মুখ গুজে রাখলো আহাদের বুকে। কান পেতে শুধু মনোযোগ দিয়ে শুনতে লাগলো সেই তীব্র ধুকপুকুনির শব্দ, যেখানে কেবল ভালোবাসা, ভয় আর আকাঙ্ক্ষা এক অদ্ভুত মিশ্র সুর। আহাদ তাকে নিয়ে ধীরে ধীরে ভেতরে এসে পর্দা টেনে দিল, যেন নিজেই এই একান্ত মুহূর্ত আড়াল করে নিজের প্রকৃতি থেকে রাখতে চায়। বাইরে এখন শুধু বাতাসের শস্য শব্দ, পাহাড়, মেঘ, চাঁদ, সবকিছু তাদের দুজনকে ঢেকে রাখলো নিজেদের মতো করে, নিজেদের আলিঙ্গনে।